হামজার নীরবতা ভাঙল। তোর বাচ্চা না? কার বাচ্চা? সীমান্ত একটু নড়ে চড়ে উঠে এবার। ঢোক গিলল কয়েকটা, ঠোঁট চাটল জিভ দিয়ে। মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি তুলিকে তালাক দিতে চাইনি ভাই। আর না আমি ওকে পাঠিয়েছি এ বাড়িতে। ও নিজেই চলে এসেছে এখানে। ডিভোর্স ও চায়। সীমান্তর কথায় জড়তা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গলা উঁচিয়ে ডাকলো তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর। তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে। তার মুখে সেই মেকি হাসি নেই, যেটা সবসময় অন্তু খেয়াল করছে। মনে হচ্ছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন। হামজা জিজ্ঞাসা করলো, এবার বল কি সমস্যা? মেজাজ নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের? সমস্যা কি? তুলি চুপ থাকে। হামজা বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো, কেউ কোনো কথা বলল না। হামজা অপেক্ষা করে চুপচাপ। সীমান্ত চোখে মুখের কাতর অস্থিরতা হামজার জহুরি চোখ এড়ায় না। অন্তুর দৃষ্টি সীমান্ত চোখে স্থির। ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে তুলি? থাপ্পড়ে কথা বের করার স্বভাব কিন্তু পুরনো আমার। তুলি খানিকটা সময় নিয়ে বলল, মেয়ে হবার পর শ্বশুরবাড়ি থেকেও আমাকে ফ্ল্যাট নিয়ে এলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো, সেখানে মদ পরিবেশক অথবা বাইজি যাই বলো, সেটা ছিলাম আমি। দিনের পর দিন পুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনে। ও যেন তাতে আনন্দ অনুভব করত, কারণ ওর আনা বন্ধুরা মদের সাথে আমার শরীর ছুঁয়ে যে আনন্দ তার পেট, সেটা হলো অতিথি সেবা। অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই তো ভদ্রলোকের নীতি। সেটাই হয়েছে। মদের সাথে আমি ফ্রি। এ পর্যায়ে হুমায়ুন সাহেব উঠে চলে যান। শাহানা খুশ করছিল। অন্তুর শরীর অবশ লাগছিল। পা দুটো ঝিরিঝিরি ধরে যাচ্ছিল। তুলির মুখে এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনে। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখ বেড়া। দুনিয়ায় কত কিছু ঘটে রোজ। অন্তুর মনে হতো সেসব শুধু সংবাদপত্রে লেখা থেকে। জয়ের সাথে দেখা হওয়ার পর থেকে সংবাদপত্রের খবরগুলোকে খুব সাধারণ মনে হয়। বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও কলুষিত। তুলে আনমনে বলল, এ বাচ্চা কার আমি নিজেও জানি না। মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিত হয়েছি। কার বাচ্চা কীভাবে বলি? অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হাতের লোমকূপ দাঁড়িয়ে যায়। দু আঙ্গুলে সজোরে কপাল চেপে ধরে মুখ লুকানোর চেষ্টা করে। এরপর যা হবে তাও আশাতীত ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে রইল। সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছে। চোখে মুখে নিদারুণ কাকুতি। ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝে চোখ দুটো লাল, অর্থাৎ এখনও বোধহয় নেশার প্রভাব আছে শরীরে। নীরবতার ঘরটা ওর হৃদস্পন্দন কানে ধরার মতো। হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলে পাদানি থেকে চপ্পল তুলে নেয়। পশুর মাংস ছড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র। তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল যেতে চাইছিল না। বারবার ডাকে, বাবা বাবা, আমাকে নামাও, আমি বাবার কাছে বসবো। শাহানা অসুস্থ হয়ে উঠে চলে গেলেন তুলির পেছনে। অন্তু ঠায় দাঁড়িয়ে রইল। হামজা সীমান্ত শরীরে মোট 4টা কোপ বসায়। তার সাদা টি শার্টের সামনের দিকটা নতুন রঙে রঙিন হয়ে যায়। অন্তু চোখ ফেরায় না। তার হাতের কবজির উপর ছিটে এসে লাগে গরম তত্তরে তরল রক্ত। এভাবে সে কোরবানি ঈদে বাড়ির সামনে কত কসাইকে গরু জবাই করে মাংস বানাতে দেখেছে। হামজাকে একদম দক্ষ কসাইয়ের মতো লাগে দেখতে। পুরো হাতে মুখে রক্ত। চপ্পরের ধারালো প্রান্ত ঢেলে গেছে রক্তে। সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তের দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চপ্পরটা বগলে গুজে সীমান্ত দেহটাকে ভালোভাবে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসায়। ঘাড়ে দুটো কোপ লেগেছে। প্রথমটাতে মৃত্যু নিশ্চিত। তারপরের আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। সোফায় বসে কোনো নাম্বারে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায়। তৃপ্তি করে খাওয়ার পরে মানুষ যেমন ধোয়, সেমন পানি গড়িয়ে হাত ধোয়। চপ্পরে লেগে থাকা রক্ত ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে, কয়েকজন ছেলেকে পাঠা। হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে। দাঁড়িয়ে থাকে অন্তু। তার সীমান্তের মৃত্যুর জন্য খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের জন্য। স্বামী হিসাবে সীমান্ত যা করেছে তার পরিপ্রেক্ষিতে ভিকটিম হিসেবে
তুলি ও তার বড় ভাই হিসেবে হামজা যা করলো তা অন্তুর ভিতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতা কাজ করছিল। এইভাবে যদি এই জাতের সকল পুরুষ বলি হতো, এমন পুরুষের সংখ্যা ভয়ে হলো কমে বেশ কমে আসতো। খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জমাট বাঁধা রক্তের উপর গড়িয়ে পড়া নতুন রক্তের প্রবাহ দেখতে। আর দু একবার জীবিত করে আবার দু তিনবার এভাবে মরলেও অন্তু ঠিক একরকম তৃপ্তি পেত যেন। কিন্তু আফসোস এক জায়গায়, এইভাবে অন্তু জয়কে মারতে পারেনি। সম্মানহীন মানুষ হত্যা সমান, যেটা জয় করেছে। হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে। অন্তুর কি উচিত হামজা জয় পলাশকে এরকম এক প্রকার মৃত্যু দাও? অন্তুর লজ্জা লাগলো। সে হামজার মতো শক্তিমান নয়। ধিক্কার জানালো নিজেকে। হামজা খুব ভালো। কি চমৎকার এক বিচার করলো নিজের বোনের ক্ষেত্রে। আর অন্তু নিজের জন্য কিছুই করতে পারেনি। ছেলেরা এসে হামজা আদেশ করে, রাতে এটাকে ভার্সিটির পুরনো আমবাগানে ঝোপে ফেলে আসবি। রিমি পেছনে এসে কখন চুপচাপ দাঁড়িয়েছে টের পাওয়া যায়নি। আছরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন। জয় ফটকের সামনে দাঁড়ানো। রাস্তার ওপারে দোতলা ভাড়াটে একটা মেয়ে আছে, বয়স 15-16। জয়কে ফলো করে সুযোগ পেলেই উড়ন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল। আর জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়ালো। কত ভালো ভালো ফরমাল পোশাকে ছেলেদের উপর অমন আকর্ষণবোধ না করার জন্য অবশ্য আফসোস হয় ওর। জয় ফোনে কথা বলছিল দাঁড়িয়ে। সাধারণ একটা শার্ট গায়ে, গায়ে লুঙ্গি পরনে। তা মাটি ছুঁয়ে পড়ে সবসময়। ডান হাতে লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানো, পায়ের চামড়ার বেল্টওয়ালা চটি দেখা যাচ্ছে। সেটা আর বেল্ট আটকানো খোলা। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেলে খুব মানায় জয়ের সাথে। এর চলাফেরাই এমন। ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজবার যেন কোনো তাড়া নেই। এই পোশাকে চমকপ্রদভাবে ভীষণ অভিজাত পুরুষ লাগে দেখতে। লুঙ্গির হাতে গুজিয়ে ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজিয়ে দাঁড়াচ্ছে বারবার, তবু উঁচু করতে পারছে না। মেয়েটার কাছে সব কিছু আকর্ষণ লাগে। অন্তু বিষয়টা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে। মানুষ সেই সকল আলুর মতো, যা খোসার ওপর থেকে দেখতে শতভাগ সতেজ এবং কাটলে পুরোটাই ফেলে দেওয়ার অবস্থায় বেরোয়। এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্তু ভীষণ অবাক হয়ে চেয়ে থাকতো। ওপর থেকে আন্দাজ করার উপায় নেই ভেতরটা এত কুৎসিত। গাড়ি চলে যায় রাস্তা দিয়ে। পাড়ার কুকুরগুলোর সাথে জয়ের সম্পর্ক খুব ভালো। রুটি, চা, মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কস টেস্ট করতে দেয় জয়। মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদৌলতে। বাড়িতে খাওয়া মাংসের হাড়গুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরকে দেয়। দারুণ পীড়িত তার কুকুরের সাথে। জয়কে দেখে রাস্তার ওই কুকুরগুলো করছিল ঘুরঘুর করছিল। আজও কুকুরগুলো বাচ্চা কাচ্চা সহ। কপালের ক্ষতে টান ধরে মাঝে মধ্যে। গোপীর ক্ষত শুকিয়ে গিয়ে জখম হয়ে আছে। সেখানে আঙুল চেপে ধরে রইল। যারা আক্রমণ করেছিল সেদিন মা বাপ তুলে খাঁটি বাংলায় গালি দিয়েছে। তখনই শো করে একটা বাইক চলে যায়। সজোরে ধাক্কা খায় একটা বাচ্চা কুকুর। জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে এসে ওঠে বাইকওয়ালাকে, এই শালি সাওয়াল বেঞ্চত বা শালা, ধর শালারে ধর। ততক্ষণে বাইকওয়ালা আরও জোরে বাইক টেনে চলে গেছে। জয় দৌড়ে যায় কুকুরটার কাছে। মা কুকুরটাকে করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে। জয় তুলতে গিয়ে হা করে কামড়াতে আসলো। জয় কোলে তুলে নিয়ে ফটকের ভেতরে নিয়ে এসে ঘাসের উপর ছয়। ছোট্ট কুকুরটার পিঠের মাংস ছিঁড়ে গেছে রাস্তার ঘর্ষণে। অন্তু দৌড়ে নেমে আসে দোতলায়। জয় উত্তেজিত হয়ে বলে, ঘরলি কুত্তারে কি ডেটল ফেটল না স্যাভলন লিকুইড টাইপের কিছু দেওয়া যায়? প্রাথমিক চিকিৎসা হিসাবে সেটাই দিতে হবে। ভ্যানেটারি সরঞ্জাম তো আর নেই আমাদের কাছে। তো নিয়ে আসো। চেহারা দেখতেছো আমার, এমনি সময় তো তাকাও না। অন্তু চলে গেল বিড়বিড় করে। এই জন্য মেয়েলোকের হাঁটুর বুদ্ধি হাঁটুর নিচে। জয় যত্ন করে ডেটল লুকিয়ে রাখা। অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে। বড় কুকুরটাকে অস্থির হয়ে ঘুরঘুর করছে বাচ্চাটার পাশে। একবার জয়ের গা ঘেঁষছে, আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে। অন্তুর বুকে ব্যথা ওঠে। আব্বুর মুখটা বুকের মাংস খাবড়ে ধরে।
জয়ের কোলের উপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়। অন্তু পাশে বসে একটু দ্বিধা নিয়ে হাত বাড়ায় যায় কুকুরটার দিকে, আবার গুটিয়ে নেয়। ভয় হয় যদি কামড়ে দেয়। জয় বলে, থাক, হাত দিও না, হাতে নোংরা লাগবে। ভয় পাচ্ছ যখন, তখন আর ন্যাকামি করতে হবে না। ওড়নাটা ভালোভাবে মাথায় টেনে নাও, অর্ধেক চুল তো বের হয়ে আছে। অন্তু গাঢ় চোখে তাকে ব্যঙ্গ করে বলে, শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে যখন আপনাকে তৈরি করা হবে তখন তাকে বানানোর কি দরকার ছিল। কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে বলে যায়, ওরে শালি, আয়, তাইলে আজই লোক জড়ো করে খুলে ফেলি ওড়নাটা। তা বোধহয় করবেন না। আজ তো আবার ওই একটা কথা, তথাকথিত পরিচয় আছে আমার, আপনার বউ। তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার, আর আপনাদের কাছে তো স্বার্থপরতাও লজ্জা পেয়ে যাবে। আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি, আর আমার বাপের মেয়ের ইজ্জত থুতু বদলা নেবার উপাদান। এই দেখুন, এখন আমার আবার ইচ্ছে করছে থু করে একদলা থুতু আপনার মুখে ছুঁড়ে মারতে। স্যার, কী বলবো বলুন জয়ামিন, গালে আমার এক মুঠো আউচ চাল। অন্তু আর দাঁড়ায় না কথাগুলো বলে। তুলি আর শাহানা একসাথে ভর্তি করানো হবে হসপিটালে। তুলির অ্যাবর্শন, শাহানার চিকিৎসা। খান খানমান পাতার সাথে কালো জিরা ভর্তা জয়ের খুব পছন্দ। সেটা ভেজে রেখে অন্তু কোয়েলকে গোসল করাতে যায়। তুলির অসুস্থতা বেড়েছে। গোসল করাতে করাতে বেশ আনমনা হয়ে পড়ছিল অন্তু। আজ কয়টা দিন ধরে এত বেশি চাঁদনির কথা মনে পড়ছে। আখিল রাজ, সালমার কান্না, সোহেলের মৃত্যু। অন্তু পাগল পাগল লাগে। এত এত জটিলতা, কত রকমে কি বয়ে চলে যাচ্ছে এবং স্বাভাবিক হচ্ছে। জলে বাস করা কুমিরের সাথে লড়াইটা কতটা সুখকর হবে। চাঁদনি কোথায় গেছে? কি হয়েছে হোসেন? মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন। সেই লোকই বা কী করছে? রান্নাঘর থেকে শিলনোড়ার আওয়াজ আসছে। অন্তু ব্যস্ত হয়ে বলল, তরু, এটা আমার কাজ, তুমি কেন করছো? আমি বাটবো, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম। ওঠো তুমি, আমি করছি। ভাত উতলাচ্ছিল চুলে, আজ কমিয়ে দিল অন্তু। তরু বলল, অধিকার নেই তাই না? এগুলো নাটকীয় ভাব। আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো জয় আমিরের সাথে আমার তেমন সম্পর্ক নয়, তবে তথাকথিত সম্পর্কের জেদ ধরেই এসেছি যখন এই বাড়িতে, কাজটা আমারই। তুমি করছো, আমার ভালো লাগছে না বিষয়টা। তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো সেটা মন থেকে করো নাকি লোক দেখানো? অন্তু মুচকি হাসলো, অল্প একটু লবণ তুলে পাঠায় দিল। তরু আজ প্রথমবার খেয়াল করলো অন্তু হাসেও, খুব নিষ্পাপ হাসি। হাসতেও জানে মেয়েটা। এত তখন এত স্নিগ্ধ লাগে, অথচ সব সময় মুখটা কেমন গম্ভীর আর চোখ দুটো জল জল করে জ্বলে। আজ ও নতুন এক অন্তুকে দেখে তাকিয়ে থাকে। অন্তু হাসি ঠোঁটে রেখে বলে, আব্বু কি বলতে জানো? আব্বু বলতো, তুমি একটা স্বতন্ত্র আয়না হও। মানুষ তোমার সম্মুখে যে অঙ্গভঙ্গি এসে দাঁড়াবে, তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও। লোকে যা করবে সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও। আমি কথাটা খুব মানি তরু। আমার সম্মুখে কেউ উষ্ণ, আমি গরম, সে ঠান্ডা, আমি শীতল, সে কঠিন, আমি নিষ্ঠুর, সে ব্যথিত, আমি ব্যথাতুর। তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সাথে। তুমি কষ্টগুলো ভেতরে পুষে ধুকে ধুকে সয়েছ। তুমি ছিলে নীরব। তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্ন ওঠে না। বরং তুমি যদি চাও আমরা ভালো বন্ধু হতে পারি। তুমি আমার ছোট বড় সমবয়সী হবে, রিমি ভাবির মতো বন্ধু হবে। তরুর হাত থমকে গেল। অন্তুর মতো একগুঁয়ে গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বর প্রস্তাব আশাতীত লাগে তার কাছে। অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপা আর অদ্ভুত মেয়ে হিসাবে দেখেছিল। আজ খুব অন্যরকম লাগলো। ওকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থেকে অন্তু হাসলো। হবে তোমার আমার উপরে অনেক ক্ষোভ, কিন্তু আমি যদি বলি আমি তোমার সবচেয়ে সবচেয়ে উপকারী মানুষ, মানবে? তরু জবাব দিল না। অন্তু ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি এসে ধরল, ধরো, তোমার দিকে একটা বিষধর সাপ এগিয়ে আসছিল তোমাকে বীজ দাঁত ফোটাতে। তুমি তাকে সাদরে আহ্বান করছিলে, কারণ তোমার ধারণা সে বিষধর নয়। মাঝখান থেকে আমি সাপটার লেজে পাড়া দিছি। সাপ তখন কি করলো বলো? তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছোবলটা আমায় মারলো। বুঝতে পারছো আমার কথা? অজান্তে জয়ামিনীর লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহয় আমি খেয়েছি। একটা মানুষকে আমার চেনার বাইরে তাকে চেনা ও জানার মতো বিস্তৃত ব্যাপার থাকতে পারে।
ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না, তুমি ঠিক সেটুকু জানো জয়ামিরির ব্যাপারে। অপরদিকে তুমি যেটুকু জানো বা ধারণা নেই, সেটুকু আমার জানা এবং দর্শন এর জয়ামির। অন্তু ভাত মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ল। তোর বেশ খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, তারপর জিজ্ঞেস করে, জয় ভাইয়া কী করছে তোমার সাথে? অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে থাকে। তরু উত্তরের আশায় চেয়ে থাকে। হুমায়ুন সাহেব টিভিতে খবর দেখছিলেন। আজ আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে। হামজা পত্রিকাগুলো পড়ার অভ্যাস আছে। রিমি সেগুলো জড়ো করে পত্রিকার ঝুড়িতে রাখে। সেখান থেকে অন্তু এনে পড়ে রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, অবিচার। 2015 ফেব্রুয়ারি এই করে চলে। 2014 এর নির্বাচনে বছরপূর্তির দেশ এতটাই উত্তাল হয়েছে যে তার কোনো জবাব, তবে সেসব ব্যাখ্যা না করাই ভালো। বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দপ্তরে আটক। তাদেরকে রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরা সমালতার দিয়েছে। অন্তু ভাবে, এর মাঝে কি জয় হামজা নেই? এরা বিরোধী দলকে থামাতে কিছু করছে না? গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, অপরাধ তো চলছেই তো চলছেই। প্রশাসনের চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা। তারা প্রতিরোধে নেমেছে। কয়েকটা দিন জয়ামির হামজা দিনরাত এক করে বাড়িতে পাওয়া যায় না। মিছিলে যায় অন্তু, তা ঘরে বসে শোনে। জয় ফুরুত করে আসে, গাল ফুলে কয়েকটা মুঠো গেলে পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ে ফের। কোথায় যায় কী করে সেসব খবর নেই, মহাব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে তাদের পায়ে সুতো ছিঁড়ছে, এদের কিছু না। এরা মূল্য বাঁচল সবাই এদের হাতে কামে। শিকার সাধারণ মানুষ। রাস্তায় নিরাপত্তা নেই, চলাচলে শান্তি নেই, সারাক্ষণ আতঙ্কে রাস্তাঘাট জর্জরিত। এই বুঝে আগুন জ্বলে উঠবে, লেগে গেল মারামারি। পুলিশ এলো, গোটা কয়েক লোককে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে চলে গেল। তখন রাস্তার মাঝে আগুন জ্বলছে, গাড়ি পড়ছে, কালো ধোঁয়া কুণ্ডলি মিশছে বাতাসে। ফের যেন 2013 ফিরল রব। চারিদিকে হাহাকার, রক্ত এবং বন্দিত্ব। আবার সেই 2013, আবার ফাঁসি, আবার গ্রেপ্তার। অন্তু জয়ের রকিং চেয়ারে বসে রাতের পর রাত ভাবে আর দোলে। তার চোখে ঘুম নেই। মাঝে মাঝে আব্বু এলে কথা হয়। জয় হামজা কত রাত বাড়ি ফিরে না, কোথাকার কোন বৈঠক সম্মিলনে পড়ে থাকে। সারা রাত বাইরে থেকে সকাল 11টায় জয় বাড়ি ফিরল একবার। পরনে কালো পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, বাঁ পাশে রূপার রিসলেট ঝুলছে কবজির উপর, পায়ের চামড়ার স্যান্ডেল। পরিপাটি পরিচ্ছদ, কিন্তু চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তলাল। সারা রাত নির্ঘুম থাকার ফল। মুখটা গাম্ভীর্য ছেয়ে গেছে, যেটা পাঞ্জাবি গায়ে জয়ালে আপনা আপনি চলে আসে তার চেহারা। তখন দেখতে পাক্কা রাজনীতিবিদ লাগে। রিমি খাবার বেড়ে দিল। পাঞ্জাবির হাতা গুটিয়ে বসে আছে। গপ গপ খেতে শুরু করার কথা এখন, কিন্তু তা করছে না জয়। রিমি আস্তে করে জিজ্ঞাসা করলো, আপনার ভাই কোথায়? কাজে আছে। রিমি চুপচাপ চলে যাচ্ছিল। জয় ডাকলো, ভাবি কিছু দরকার? হাত কাটা আমার, খাইয়ে দেন। কাটছে তো কাটছে, শালার ডান হাতটা কাটছে, নাকি চামচ দিয়ে চালাবো? ডান হাতে পুরো তালুটা ব্যান্ডেজ জড়ানো। রিমি নাক মুখ কুচকে বলল, আর নাটক করতে লাগবে না। এমনিতে আপনাকে দেখলে গা জ্বলে আমার, তার উপর যদি ঢং করেন। এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখতে শুরু করলো। জয় অল্প হাসলো নিঃশব্দে। খাবার মুখে নিয়ে থুতু করে ফেলে দিল। সেই বালের মাছেই দিচ্ছেন। হাজারবার কইছি মাছ পছন্দ না আমার, মাছ খাই আমি, খাই না। আর কিছু নেই, তা দিয়ে ভাত দেন। রিমি ধমকে উঠল, এত আহ্লাদ কিসে আপনার? যা দিচ্ছি তাই দিয়ে খেয়ে উঠুন। আপনার মতো দামড়াকে খাওয়ানো ছাড়া আরও কাজ আছে আমার। আর কিছু এই রান্না করেননি? তরু আজ আর ডিম ভাজতে গেল না। তার চোখে মুখে কিসের জন্য ক্ষোভ দেখা যায় জয়ের উপর। এই ঘৃণা জয় অন্তর চোখে দেখেছে। তা দেখে মুচকে আসলো জয়। আর্মিন বাড়িতে পা রাখার পর পরিবেশ বদলেছে। চেনা পরিবেশ অচেনা হয়ে গেছে। তার কবিতরগুলো সময় দেওয়া হচ্ছে না আজকাল। ছাদে দানা পানি ছিটিয়ে দিয়ে খোপগুলো দেখল। নতুন ডিম ফুটলে খুব খুশি লাগে। জয়ের জীবনে যতবার অ্যালার্ম সেট করছে, কিছু না কিছু কাণ্ড করছে। শেষবার এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলো, ফোন তুলে ঝটকায় এক আছাড়, ফোন ভেঙে 6 টুকরা। এভাবে কয়েকটা ফোন ভাঙল। একদিন সেই দুঃখে সে একটা তরতাজা মোড়ক কিনে এনেছিল। সে শুনেছে মোড়ক রোজ ভোরে চেঁচায়,
তাতে ঘুম ভাঙে। এভাবে 2-3 দিন মোরগটা চেঁচালো, কিন্তু সহ্য করা যাচ্ছিল না। একদিন সকাল 4টার দিকে ঘরে এসে শুয়েছিল জয়। মোরগ তার খানিক বাদে আহ্লাদি নামে গলা ছেড়ে ডাকাডাকি শুরু করলো। এক লাফে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে নিচে এসে রিমির হাতে মোরগ ধরিয়ে দিয়ে বলল, আজ মোরগের ঝোল খাবো দুপুরে, ভালো করে কষিয়ে রান্না করে। কিন্তু কবিতর ভরে চেঁচায় না। সে নিত্য নতুন জাতের কবিতর এনে ছাদ ভরে ফেলেছে। অন্তু বারান্দায় দাঁড়িয়ে ছিল। জয় ঘরে আস্তে আস্তে বলল, ময়নার মা আছো ঘরে? ও ময়নার মা। অন্তু না খুঁজায়, হোয়াট ইজ দিস ময়নার মা? জয় ঢুকলো। তার আর অন্তু তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় বিছানার চাদর ফেলে তোষক টেনে তুলে কাঠের প্লেটগুলো উঠিয়ে ফেলল। টাকা অথবা অস্ত্র থাকার কথা নেই। এক ঝটকায় মাথায় রক্ত উঠে গেল। কপালে আঙ্গুল চেপে ধরে ডাকলো, আরমিন, আরমিন। রিমি বসার ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করছে এক ছোট ছেলেকে দিয়ে। অন্তু ঘরে ঢুকলো। জি। টাকা কোথায়? টাকা? ওগুলো টাকা ছিল, কাগজ ছিল, টাকার মতো দেখতে। মূর্খ নাকি আপনি? জাল টাকা? কি টাকা? জয় দাঁত কিরমির করে বলল, ধৈর্যের পরীক্ষা নিও না। টাকাগুলো কোথায়? পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি। জয় থাবা দিয়ে ধরল অন্তুকে। গায়ের ওড়না টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফাঁস টেনে বলল, খা ড্যাশ মে, আরেকবার বল, টাকা পুড়িয়ে দিয়েছিস? অন্তু জয়ের পাঞ্জাবির কলার চেপে ধরে হিড় করে টানতে টানতে দক্ষিণ দিকে জানলার দিকে নিয়ে যেতে যেতে বলল, এবার আর বলবো না, চলো দেখাই তোকে। তোদের কালোবাজারি মাল আমি পুড়িয়ে দিয়েছি। যা দেশের দোষের ক্ষতি করে তা বিছানার নিচে রেখে আমি চোখ বুজে ঘুমাতে পারি না। অন্যার ফাঁস শক্ত করে জয়। অন্তু ঠিক একইভাবে জয়ের বুকের ত্বক খামচে ধরে চিবিয়ে বলে, আমি ব্যথা পাচ্ছি, অন্যার প্যাচ শিথিল করুন। তোর এত সাহস কেন? মা ড্যাশ বাচ্চা, হ্যাঁ? ভয় লাগে না তোর আমাকে? আপনাকে ভয়? কোনো তো কারণ থাকা চাই কাউকে ভয় পাওয়ার। আপনার মতো কাপুরুষকে ভয় পেয়ে আমি আমার নারী সত্তাকে কলঙ্কিত করতে দুনিয়ায় জন্মায়নি জয়। আমি জয় এতই জোরে ফাঁস আটকে ধরল যে অন্তুর চোখ উল্টে আসার উপক্রম, অথচ অন্তু দমল না। জয় নিজেই হার মেনে হাতটা শিথিল করে গাল চেপে ধরল। মনটা চাইতেছে ঠ্যাং বরাবর টান মেরে ছিঁড়ে 2 ভাগ করে ফেলি। তোর সাথে কি করা উচিত বুঝে উঠতে পারতেছে আমি। হয়রান লাগে খুব। অন্তু বলল, আমি ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন আমাকে। আমি অবলা নারী না। স্বামীর নির্যাতন সহ্য করার মতো ক্যাপাসিটি আপাতত অন্তত নেই আমার মাঝে। তুই টাকা পড়াইছিস কেন, শুয়োরের বাচ্চা? সত্যি কথা বল, কোথায় রাখছিস টাকা? বাইরের লোক দাঁড়ায় আছে কিন্তু, এখানে জবাই করে মেঝেতে দাফন করে রেখে যাবো একদম। অন্তু নরম হলো। কোথায় যাবেন ওই টাকা নিয়ে? জয় তাতে একটু বিভ্রান্ত হলো। কোথায় টাকা? জাল টাকা দিয়ে কি করেন আপনারা? আপনারা দেশপ্রেমিক? জয় আবার নিয়ন্ত্রণ হারালো, কিন্তু অন্তুকে ধরার আগেই অন্তু জয়কে ধাক্কা মেরে জানলার দিকে ঠেলে দিয়ে বলল, দেখতে পাচ্ছেন কালো ছাইয়ের স্তূপ, দেশলাই দিয়ে বাক্স, আপনার আতখাও মদের বোতল পুড়িয়ে দিছি। কাল যখন ইনশাআল্লাহ আইনজীবী হব, নিজের ভেতরে যখন আমার কাছে কৈফিয়ত চাইবে, আমি একসময় আমার সামনে দিয়ে আমার দেশের নিরীহ জনতার অধিকার নষ্ট হতে দেখেছি, দেশের ক্ষতি হতে দেখেছি, কিন্তু কিছুই করিনি। নিজের কাছে ছোট বড় হয়ে যাবে এই গ্লানিটুকু যাতে না বইতে হয়, ব্যাস পুড়িয়ে দিলাম। জয় ওড়না ছেড়ে দিয়ে হতবাক হয়ে চেয়ে রইল। এই চেঙ্গি, তুই পাগল হয়েছিস? পাগলামি শুরু করছিস শালা? আমি তো ভুদায় হয়ে গেছি রে। তুই আজ কয়দিন করছিসটা কি সিরিয়াসলি? এত ধৈর্যশীল না আমি। ওই তুই তুই তোর বাপ, তুই কি মনে করিস আমায়? জয় মাথার চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল। বিশ্বাস করা শক্ত, একটা মেয়ে ওর সাথে কি কি করে যাচ্ছে। ওকে হার মানতে হচ্ছে মেয়েটার জেদ আর সাহসের কাছে। পলাশকে কি বলবে? এর মধ্যে মাঝারের ভাগ ছিল, নতুন শত্রুতা তৈরি হবে ফের। ওদেরকে বোমা মেরেও বিশ্বাস করানো যাবে না যে কোনো মেয়েলোক জয়ের বিরুদ্ধে কি এত দূর পৌঁছাতে পারে। আর অস্ত্র, সেসব কি করছিস বোন? তোরে আমি। অন্তু শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কী করবেন অস্ত্র দিয়ে? অথচ জয় এক মুহূর্তের মাঝে উঠে দাঁড়িয়ে
পিস্তলটা ঠেকালো অন্তু থুতনির নিচে। একদম পুঁতে ফেলবো ওগুলো কিছু হইলে। দাম তোর বিক্রি করলেও মেটাবে না শালি। আমি বের হব, তাড়াতাড়ি ক। অস্ত্র কই খান বাচ্চা? আমার আম্মু সেরকম না। নিজের পরিচয় আমার উপর চাপানোর চেষ্টা করবেন না। জয় নিজেকে পাগল পাগল লাগতে লাগলো এক মুহূর্তে। বন্দুকের নলকে কণ্ঠনালীর উপর রেখে অন্তু যা করছে তা জয়কে হতবিম্বল করে তুলল। কিন্তু পরিস্থিতি স্মরণে আসতে জয় নিয়ন্ত্রণ হারালো। অধৈর্য পশুর মতো অন্তুকে ছেঁচড়াতে নিয়ে দেওয়ালের সাথে বাড়ি মারল অন্তুর পিঠটা। দুম করে আওয়াজ হলো একটা। অন্তু কোনোভাবে তাগড়া জয়ের শক্তির সাথে পেরে উঠল না। ঠিক যেমন সেদিন রাতে পারেনি নিজের সশস্ত্রম রক্ষা করতে। মেরুদণ্ডের হাড় মচমচ করলো, তবুও বলল না অস্ত্র কোথায়। ব্যথা তোর আর অনুভূত হচ্ছে না। আব্বুর মুখটা খুব মনে পড়ছে। আব্বু অন্তুকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখেছে। শেষ অবধি মরণ দিয়ে গেছে নিজ হাতে। জয় কল বাজলো। জয় অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে বলে, আসতেছি, দাঁড়ার নিচে, আর যেন কল না আসে আমার কাছে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে অন্তুকে বলল, এই এদিকে তাকা। আমায় ভোদাই মনে হয় তোর? হ্যাঁ, ভয় লাগে না একটু? তোর কি মনে হয় আমি দুর্বল তোর উপর? ছাড় দেই বেশি এই জন্য? কোনটাকে ছাড় দেওয়া বলছিস আমি শুনতে চাই। এত কথা বলিস কেন তুই? কথা আমি কম বলি, কিন্তু বলি তিক্ত কথা, যা শুনতে ভালো লাগে না, তাই এমনিতেই বেশি মনে হয়। আরমিন, তোর লাইয়া স্পিচ আমাকে শোনাবি না। কসম জিব্বা টেনে ছিঁড়ে আনবো। নিচে গাড়ি দাঁড়িয়েছে, রাজধানী যাওয়া লাগবে রাতের মধ্যে। টাকার জন্য আপাতত কিছু বলতেছি না। অস্ত্র লাগবে এক্ষুনি, বুঝতেছিস তুই? কেন অস্ত্র লাগবে তাতে তোর যায় আসা যাবে না। তোরা আইনজীবী হিসেবে ঘরে আনিনি, তা ঠিক, কিন্তু আমার ভিতরে তো সেরকম কিছু বসবাস। চোখ ও হাত অক্ষত থাকতে সন্ত্রাসীদের হাতে মরণ খেলা তুলে দিতে পারি না। জয় কিছুক্ষণ অন্তুর চোখের দিকে চেয়ে চট করে হেসে ফেলল। তাহলে চোখ আর হাত দুটো আলাদা করে দেই তোমার সুন্দর দেহ থেকে? করতে পারেন। আমারও দায়ভার কমে যেত। ঘেন্না যখন করিস তখন আমার জিনিসে হাত লাগাইস কেন? তোরে বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি? তুই চাস না তোর কাছে আসি না, দূরে থাকি। তোরে খাওয়া পড়া কিসের অভাব রাখছি? আমি যাই করে বেড়াই, তাতে তোর কি? অন্তু কিছু বলল না। পিঠটা অসহ্য ব্যথায় ভেঙেছে। খানিক ব্যথায় ক্লান্ত হয়ে ছেড়ে দিল জয়। সামনের মানুষটার চোখে ভয় আর উদ্বেগ না দেখলেও অত্যাচারের শক্তি শ্রিয়মান হয়ে আসে। তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারে না। কিন্তু অন্তু একগুঁয়ে আর চোখের তেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জয়। জয় ফ্যান চালিয়ে ঘামাত্ম শরীরে পিস্তল রেখে ধপ করে বসে বিছানায়। পাঞ্জাবির বোতামগুলো আলগা করলো। কপালে কিনারা বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে। ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশন অন করে দিল। দরজা জানলা সব খোলা। অন্তু আস্তে করে দেওয়ালে হেলান দিয়ে বসলো। হাত গাল পিঠ বলছে অন্তু একটু কেঁদে নে। অন্তু তাদেরকে বলল, আমার কেউ নেই রে, একা একা কাঁদতে নেই। কান্না দেখার লোক না থাকলে আমার কান্না শুনে ব্যথিত হবার কেউ নেই আমার কাছে, কিন্তু তা দেখে আমার দুর্বল হলে বুঝে হেসে ওঠার অনেক লোক। অস্ত্রগুলো কোথায় রেখেছে জামিন? না দিলে কি মেরে ফেলবেন? অন্তুর গলার স্বর বসে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল জয়, বুঝতে পারছি না। আঙুল দিয়ে কপালে চিপে ঘাম ফেলল। ভেবে বলুন, না দিলে কী করবেন? অ্যাসিড মেরে জ্বালিয়ে দিব তোকে। ক্লান্ত স্বরে বলল অন্তু, তাই করুন তাহলে। আমারও বেঁচে থাকতে ভালো লাগছে না, খুব বিরক্ত হয়ে গেছি। ধুর, এটা কোনো জীবন হলো? তবুও বলবি না ওগুলো কোথায়? নিজের মুখে অন্তত না, মুখ আমার কাছে কৈফত চাইবে? জয় শব্দ করে হাসলো। তোমার দুঃসাহসের পরিণাম তোমার পরিবারের উপর গড়াতে খুব কষ্ট হবে আমার, ঘরবালি। অন্তু ভেতরটা আঁতকে উঠল। তা চেপে হাসলো সামান্য। লাভ কী হবে তাতে? এই বিরোধিতার সীমা বাড়া ছাড়া। আবু বলতো, বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলেও তার সোজা হবার বদলে উল্টে বেঁকে যায়। সেটাতে আপনি যা জোরে আঘাত করবেন তার সোজা হবার মাত্রা ছাড়িয়ে তো বিপরীতে বেঁকে যাবে। জয় কিছুক্ষণ
চুপচাপ চেয়ে রইল অন্তুর মুখের দিকে। অন্তু নিজের বাঁ হাতের তালুর দিকে চেয়ে আছে। জয় জিজ্ঞাসা করলো, কেমন মৃত্যু চাও তুমি? অন্তু যেন সম্মতি পেল। মুচকি হাসলো। আপনার খুশি মতো যা দিবেন সব মঞ্জুর। জয় চোখ বুজে শক্ত ঢোক গিলল। অস্ত্রগুলো কোথায় রেখেছিল? অন্তু সেই একই প্রশ্ন করে, কি করবেন আপনারা অস্ত্র দিয়ে? জয় হার মারল। রাজনীতির সম্মেলন আছে, লাগবে ওগুলো, বের করে দাও। অন্তু ক্ষণকাল চুপ থেকে বলল, রাজনীতি কাকে বলে? বুঝি না আমি, অস্ত্রগুলো বের করে দাও। বিরোধী দলের করটি উড়াতে খুব দরকার, তাই তো? বুঝি আমি। রাজনীতির জন্মলগ্নে তার মূলনীতি ছিল জনসেবা। সেসব এখন পুরনো হয়েছে। এখনকার মূলনীতি গদিতে বসা। আর গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করা শত্রুতার প্রতিশোধ নিতে। কে কী করছে, কে বিরুদ্ধে কথা বলছে, কে প্রতিবাদ করছে, এটাই গণতন্ত্র। কিন্তু 5 বছর ফুরালে গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দেবে না, দিতে হবে এমন কোনো সংবিধান নেই। এই 5 বছর যা করার হলো গদি থেকে। গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে না। সুতরাং পরের বার নির্বাচন যে করে হোক গদিতে থাকতে হবে, অন্তত বেঁচে থাকার জন্য। নয়তো বোরকা, শাড়ি, গাউন পরে বিদেশে পালাতে হবে। জয় চুপ করে বসে রইল। সে বেশ মনোযোগী শ্রোতা। কাজু বাদামের পাত্রটা তুলে নিল। কয়েকবার চেপোতে চেপোতে বলল, কেউ একজন বলেছিল রাজনীতি নিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করছেন তো আপনি হেরে গেছেন। রাজনীতি অব্যাখ্যায়িত। শেরই বাংলা বলেছেন, লাঙল যার জমিদার, লাঙল ছাড়া যাবে না। অন্তু হাসলো। অথচ আপনার জমির মালিক নন, লাঙল চাষি কেবল। যারা অন্ধ, হাতড়ে হাতড়ে চিরকাল রোদে পড়ে কাদায় নেমে গতর খাটিয়ে লাঙল চষে যাবেন। কিন্তু ভাই, জমির মালিক মহাজন। শিক্ষিত আপনি, এটুকু তো বোঝেন। চলতো আপনারা হাতিয়ার। দিন শেষে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার, একটা ব্যক্তি, একটা জীবন ও একটা পরকাল নষ্ট। অথচ কোনো এক মহাজনের গদিতে বসে তার দক্ষ হাতে একসঙ্গে এত কিছু ধ্বংস করে যাচ্ছে এতদিনে। আপনারা ওই দলকে মারতে যাবেন, ওরা আপনাদের মারতে আসবে। এতে প্রধানদের দলীয় বিরোধে বজায় থাকবে। মাঝের ক্ষতি আপনার, বিরোধী কর্মী জনগণের। হাসল হাসিল মহাজন। জয় একবার দৃষ্টি ফেরেনি যতক্ষণ অন্তু কথা বলছে। মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। অন্তু থামলে বলল, এমনও হতে পারে আগে আমার উপর হামলা হয়েছে, তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি। অন্তু হেসে ফেলল। এমনও হতে পারে তার আগে আপনি হামলা করছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছে, এখন আপনি, এরপর আবার তারা, এরপর আপনি। চমৎকার চক্র না? আমরা তো বেশ ভালো লাগছে। এটাই এতক্ষণ বুঝিনি। আপনি বোঝেন, যেই দলকে নির্বাচনে জিততে কাউকে না কাউকে উদ্দেশ্য তো সেই একটাই, ক্ষমতা প্রাপ্তি। আর সেই ক্ষমতার বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ তোলা। আমার বিষয়টা আলাদা হতে পারে। আপনি নিজেকে জিজ্ঞাসা করার চেষ্টা করেন জয়ামিন, যেটা আপনার সাথে একদম মানায় না। জয় হাসলো। এত সততা দিয়ে দিয়ে কি করলে জীবনে? আপনার অনুশোচন হয় না? জয় মাথা নাড়ল। অনুশোচন হলে পাপীরা বাঁচে না ঘরওয়ালি। হয় বুক পেতে নেয়, নয়তো আত্মহত্যা করে। আমার কিছুদিন বেঁচে থাকা দরকার। সেই লোভে বিশেষ একটা নেই আপনার, তা জানি আমি। শুধু নিজেকে ক্ষয় করতে ছুটে চলছেন, ফিরে আসার পথ নেই, ইচ্ছেও নেই, অভ্যাস হয়ে গেছে। অন্তর পিঠে অসহ্য ব্যথা অনুভব করছিল। পাঁজরের হাড়ে টাচ ধরছিল। জয় কিছুক্ষণ অন্তর দিকে চেয়ে থাকলো ভুরু কুচকে। কে আন্দাজ করে চট করে উঠে গিয়ে আলমারি খুললো। আলমারির ড্রয়ারগুলোর নিচে ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলোর গাদা রাখা হয়েছে। এত সামনে অস্ত্রগুলো রেখেছে অন্তু, পাল্লা খুললেই দেখা যেত। অল্প স্বল্প বিরক্ত হলো জয়ের নিজের উপর। তার আচরণ তার কাছে অসহ্য লাগছে। অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তুর সামনে দাঁড়ায় জয়। প্রথমেই বললে হয়তো আলমারিতে আছে। অন্তু তাকিয়ে দেখলো না জয়কে। জয় আস্তে করে বলল, আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। অন্তু পিঠ চেপে ধরে দাঁড়ালো জয়ের সামনে। ওষুধ খেয়ে রোগ সারানোর চেয়ে রোগ না হয় কি বেশি ভালো না? একই পদার্থের রোগ তৈরি করে ও সারানোর উপাদান থাকলে তো ক্ষতিকর হিসেবে নগণ্য হবে। জয় খুব কাছে এগিয়ে এলো অন্তুর। নরম কাছে থুতনি ছুঁয়ে দিল অন্তুর। সেখানে পিস্তল মুজলে ঠেকেছিল।
অন্তু চোখ বুজে নাক মুখ কুচকে ফেলে মুখ সরাতে চায়, যেন কোনো বজ্র নোংরা তার চোয়াল শুয়েছে। জয় ধরে ফেলল, ঠোঁটে হাসি রেখে বলল, বাই এনি চান্স আর ফিরে নাও আসতে পারি। আদারওয়াইজ ফিরতে দুদিন দেরি হবে। চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো, খরচা যেন না হয়। এই ঘৃণা যেন কখনো অন্য কারোর জন্য না আসে তোমার চোখে। এর ওপর শুধু আমার হক আছে। অন্তু নির্বিকার দাঁড়িয়ে রইল। একটা চুমু খাই। জয় অন্তুকে বলার সুযোগ না দিয়ে বলল, না বলবে না। তুমি চাও না? না বুঝেও আমি কিন্তু কাছে আসি না। আজ যখন মুখে চেয়েছি, না শুনতে ভালো লাগবে না। না বললে যদি জোর করি চুমুতে ফিরে আসবে না। অন্তু নির্বিকার। জয় টের পায় অন্তুর দুই চোখে স্পষ্ট আক্রোশ, নিশ্চিত আঘাত করবে। গম্ভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তুকে। পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার উপর থেকে পিস্তল তুলে হোলস্টার গুজে নেয়। অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলে, আসি, খেয়াল রেখো নিজের। বদ্ধ করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপড়াবো ধরে। প্রতিবেলা বদ্ধ আছেই। অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে। ওভাবে কতক্ষণ পড়েছিল, পিঠের ব্যথায় অবচেতন। আব্বু এসে বসেছে পাশে। অন্তুর আর কষ্ট হচ্ছে না, এবার কান্না পাচ্ছে না। কান্নার শোনার মানুষ এসেছে। অন্তুর ব্যথাগুলো অবশ হয়ে আসছে। শাহানার জরায়ুতে টিউমার, সেটা অপারেশন হামজা ঢাকায় করাতে চায়। ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে। অন্তু ওষুধটা জানতে পেরেছে কদিন হলো। তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে হলো। তরু সাথে গেছে। কবির পুরুষের দায়িত্ব পালন করছে। শাহানা আর হুমায়ুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেল তুলির কাছে। বাড়িতে তখন রিমি আর অন্তু। রিমির সাথে বসে থাকতে খারাপ লাগে না অন্তুর। অনেক কথা বলা যায়, রিমি অবাক হয়ে শোনে, কখনো স্তব্ধ হয়ে যায়, কখনো দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। অন্তুর কথা শুনতে তার ভালো লাগে, শুধু শুনতে ইচ্ছে করে। ঘড়িতে তখন মিনিট 3:18। দোতলার সদর দরজায় করাঘাত। কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছে। দরজা খুলল অন্তু। বুকের ভেতরটা এক মুহূর্তে টিপ টিপ করছে। বিস্ময়কর দৃশ্য। সে কতদিন খুঁজছে চাঁদনিকে, আর চাঁদনি তার দুয়ারে। কিন্তু অদ্ভুত রূপ, অন্তু মেলাতে পারল না বিষয়টা। চাঁদনি দাঁড়িয়েছে, তার সাথে দুজন মহিলা। চলবে। অবরুদ্ধ নিষেধ পর্ব।